গল্প আমার অনুভূতি তুমি। লেখিকা নুসাইবা ইসলাম। আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে যায় না রফিক। আমার ছেলে আরো ভালো মেয়ে ডিজার্ভ করে। শফিক সাহেব। ভাইজান কি বলছেন আপনি এসব? আপনি তো ঈশা মায়ের সাথে সূর্যের বিয়ে ঠিক করেছিলেন। আশ্চর্য হয়ে রফিক সাহেব তার বড় ভাইকে প্রশ্ন করলেন। যখন করেছিলাম তখন আমার ছেলে ছোট ছিল রফিক, এখন সে বড় হয়েছে, তার নিজস্ব মতামত রয়েছে। যাই হোক, তোমার মেয়েকে সূর্যের আশায় রেখো না, বিয়ে দিয়ে দিও আর তাহলে উঠি। শফিক সাহেব। এতক্ষণ বাবা আর বড় কাকার মাঝের কথা দরজার আড়াল থেকে শুনছিল ঈশা। চোখ বেয়ে তার পানি পড়ছে। এটা তো হওয়ারই ছিল, সে জানতো। কারণ তার বড় কাকা প্রচন্ড লোভী একজন ব্যক্তি। এই বলছে না ভালো মেয়ে ডিজার্ভ করে, তার ভালো মানে অনেক বড়লোক বাড়ির মেয়ে ডিজার্ভ। আচ্ছা সূর্য ভাই, ও কি একমত কাকার কথায়? আমার জন্য কি তার মনে বিন্দু মায়া জাগে নাই? নিজের ভাবনায় ডুবেছিল তখন তার বাবা তাকে ডাক দিল। ঈশা মা, এদিকে একটু শুনে যেত। রফিক সাহেব চোখের পানি মুছে সে বাবার কাছে এগিয়ে গেল। কি হয়েছে বাবা, তোমার কিছু বলবে? ঈশা। আরে তেমন কিছু না, শোন, আজ কলেজ থেকে ফিরা দরকার নাই, তোর মামা আছে না, সে তোকে যেতে বলেছে। তোর মা ওই বাড়িতেই গেছে। রফিক সাহেব। আচ্ছা বাবা, তুমি যাবে না? আমি আর আম্মা একা একা ওখানে কি করব? ঈশা। আজ তোর লামিয়া আপুকে দেখতে আসবে, পাগলি, যা ভালো লাগবে। আর আমি একা থাকতে পারবো, চিন্তা করিস না। রফিক সাহেব। বাবার কথায় আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্য। আমি ঈশা রহমান। আমি এবার ইন্টার প্রথম বর্ষে পড়ি। মা বাবার একমাত্র মেয়ে। আমার বাবা একজন আর্মি ছিলেন, কিন্তু বিগত 1 বছর ধরে তার হার্টে সমস্যার কারণে রিটায়ার্ড হয়েছেন। আমার মা রাফিয়া বেগম একজন স্কুল টিচার। সূর্য ভাই হলো আমার বড় কাকার ছোট ছেলে। খুব ছোটবেলায় নাকি বড় কাকাই বলছিলেন সূর্য সেটেল হলে আমাকে তার পুত্রবধূ করবেন, কিন্তু সময়ের সাথে সাথে তার মতোও পাল্টে গেল। সূর্য ভাই যখন ওয়েল সেটেলড তখন সে আর আমাকে বউ বানাবে না, তাই আমার বাবাকে ওইভাবে বলে গেলেন। এতে অবশ্য আমার কিছু যায় আসে না, কারণ আমি এসব নিয়ে ভাবি নাই। ক্লাস শেষ করে মামার বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম আমি। আমরা মধ্যবিত্ত হলে কি হবে, আমার মামা কিন্তু উচ্চবিত্তদের পর্যায়ে পড়ে। আমার মামার 2 ছেলে 1 মেয়ে। ইফরাত ভাইয়া, আরাফাত ভাইয়া আর লামিয়া আপু। আমি শুধু আরাফাত ভাইয়া আর লামিয়া আপুকেই চিনি, আর ইফরাত ভাইয়াকে কখনো দেখি নাই। আমি ছোট থাকতে নাকি আমি ওনার পাগল ছিলাম, অনেক উনি ছাড়া কিছু বুঝতাম না। যখন আমার বয়স 6 তখন ভাইয়াকে লন্ডন পাঠিয়ে দেওয়া হয়েছিল। জানি না কেন। মামার বাসায় গিয়ে দেখি কত আয়োজন করা হয়েছে। আমাকে দেখে মামি এগিয়ে আসলো। কিরে, এত দেরি করলি কেন? তোর আপু খেপে গেছে, তোর উপর জাগিয়ে দেখা করে আয়। মামি। আচ্ছা যাচ্ছি, আম্মু কই দেখছি না কেন? ঈশা। তোর আম্মু তো রান্না করে, আমি গেলাম উপরে, যা তুই। মামি। আমি এবার দৌড়ে উপরে উঠতে লাগলাম, আর সিঁড়ির সাথে পা লেগে পড়ে যেতে নিয়ে জোরে চিৎকার দিয়ে চোখ বন্ধ করে নিলাম। আমার চিৎকার শুনে সবাই চলে আসলো, কিন্তু আমি এখনো ব্যথা পাই নাই কেন? আমি না পড়ে গেলাম, এখনো ব্যথা পাচ্ছি না কেন আল্লাহ? তাহলে কি মরেই গেলাম নাকি? ঈশা। এই অসভ্য বাদর, চোখ খুল, তুই কিসব বলতেছস? আম্মু। আম্মুর আওয়াজ পেয়ে আমি এক চোখ খুলে দেখি ওমা আমাকে কে যেন সিনেমার হিরোর মতো ধরে রেখেছে। ওনার দিকে তাকিয়ে আমি ক্রাশ খেয়ে গেলাম। আল্লাহ, এই মেয়ে এইভাবে তাকাই আছো কেন? সোজা হয়ে দাঁড়াবা না, আমি ফেলে দিব স্টুপিড। ছেলেটি। এতক্ষণ যা ভালো ভাবছিলাম এর নিয়ে ধমক খেয়ে সব শেষ, কি খারাপ লোক। গাল ফুলিয়ে উঠে দাঁড়িয়ে দেখি সবাই আমাদের দিকে তাকাই আছে। আম্মু তো চোখ বড় বড় করে তাকাই আছে, মনে আমাকে সেই চোখ দিয়ে শেষ করে দিবে। আমি আমতা আমতা করে আবারও দৌড় লাগালাম আপুর ঘুরের দিকে। এই আবার দৌড় দিচ্ছ, আরেকবার পড়লে কে বাঁচাবে? এই মেয়েকে নিয়ে আমি আর পারি না ভাবি। আম্মু। আরে রাফিয়া, এই শুধু বাচ্চা মানুষ, বড় হলে ঠিক হতে যাবে। মামি। আম্মু, ওরে তোমার কোন দিক দিয়ে বাচ্চা মনে হয়? ষাঁড়ের মতো মায়ে তারে আবার বাচ্চা বলে। ছেলেটি। ইফরাত ঈশ্বরে নিয়ে এসব বললে মেরে ফাটিয়ে দিব। ও কিন্তু সবার ছোট, ভুলে যাস না। মামি। কিভাবে ভুলবো আমি তাকে? ভুলার মতো নাকি ওই আটার বস্তা, মাগো আমার হাত শেষ।
ইফরাত, আমি সেই যে লামিয়া আপুর রুমে এসে বসি আর নামি নাই। এদিকে লামিয়া আপুকে কি সুন্দর লাগছে তা দেখে আমি একদম ফিদা হয়ে গেছি। আপু মাশা আল্লাহ, তোমাকে কি সুন্দর লাগছে। আজকে দেখে তো দুলাভাই একদম ক্লিন বোল্ড হয়ে যাবে। ঈশা, যা দুষ্টু, এইভাবে কেউ বলে? তুই ইফরাত ভাইয়ার দিকে অমন ভাবে তাকাইছিলি কেন? লামিয়া আপু, ইফরাত ভাইয়া মানে? ওইটা ইফরাত ভাইয়া। ছি হিসু, কাকে নিয়ে কি ভাবছস তুই? মনে মনে এই কথাগুলো আওড়াচ্ছিলাম তখন লামিয়া আপু ধাক্কা দিল। কি হয়েছে, ধাক্কাও কেন? ইসু, মনে মনে কি ভাবো আর হাসো তুমি? কি ব্যাপার, কারো প্রেমে পড়ছস নাকি রে ইসু? লামিয়া আপু, দূর, আমি আর প্রেম হাও ফানি। ভাবছিলাম তো ইফরাত ভাইয়া আমাকে ধমক কেন দিল। আমি কি তাকে কিছু বলছি? ইসু, তুই যেভাবে পড়তে নিছিলি একবার ভাবছস পড়লে তোর অবস্থা কি হতো? লামিয়া আপু, আচ্ছা বাদ দাও, ড্রেস দেও, রো সারাদিন ক্লাস করে গেমে এখন খারাপ লাগছে, শাওয়ার নিব আমি। ইসু, আচ্ছা যা, তুই ওয়াশরুমে দেখ প্লাজো আর গেঞ্জি আছে, পরে আয়দান ড্রেস বার করে রাখছি আমি। লামিয়া আপু, আমার কিউটি পাই আপু, আমি গেলাম, তুমি থাকো। ইসু, শাওয়ার নিয়ে বের হলাম চুল মুছতে মুছতে, তখন আমার সামনের ব্যক্তিকে দেখে আমি স্পিচলেস। উনিও হা হয়ে আমার দিকে তাকায় আছে। আমার হৃদস্পন্দন ক্রমাগত বেড়েই চলছে, আমি যেই চিৎকার দিব তখন উনি মেবি বুঝতে পারছে, দ্রুত বেগে এসে আমার মুখ চেপে ধরল। এই স্টুপিড, এভাবে ছেঁচাস কেন তুই? হ্যাঁ, যখন তখন? ইফরাত ভাইয়া, আমি কিভাবে বলবো, উনি আমার মুখ তো নিজের হাত দিয়ে চেপে ধরে আছে, তাই চোখ বড় বড় করে তাকায় আছি। কি হলো বলস না কেন কিছু? কথা নাই কেন এখন? আর এইগুলা কি পড়ছস? ছি ছি, এত খারাপ রুচি কেন? আজ না বাসায় মেহমান আসবে। তারপর যখন বুঝতে পারলো তখন সে হাত সরিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। আপনি এখানে কি করছেন? আপু কোথায়? হ্যাঁ, আর আমার ব্যাপারে এত কথা কেন বলেন? ইসু, ইফরাত কিছু বলতে নিবে তখন লামিয়া চলে আসছে। ভাইয়া তোমাকে নিচে ডাকছে, তারা চলে আসছে। লামিয়া, ইফরাত একবার ইসুর দিকে তাকিয়ে চলে গেল। লামিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লাস করছে। বেড থেকে ড্রেস নিয়ে এসে এবার রেডি হয়ে গেল। আর লামিয়াকে নিয়ে নিচে গেল। লামিয়াকে দেখতে আসা লোকদের দেখে তো ঈশা অবাক হয়ে তাকিয়ে আছে। লামিয়াকে নিয়ে যখন ঈশা নিচে আসে তখন নিচের মানুষগুলোকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। মানুষগুলো আর কেউ ইনা, সূর্য আর তার পরিবার। তারাও যে ঈশাকে দেখে অবাক হয় নাই এমন না, তারাও অবাক হয়েছে। তুই এখানে কি করছিস ঈশা? সূর্য, হ্যাঁ তুই এই বাড়িতে কেন এসেছিস? তুই কি জানতি আমরা এখানে আসবো? গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো তার কাকা শফিক। সবার কথার মাঝখানে ঈশায়ের মামা মামি ও মা এসে পড়ল। ঈশার মা ও অবাক কেঁদে দেখে। আরে ভাইয়া, আপনি এখানে? আগে বলবেন না আপনি লামুকে দেখতে আসবেন? ঈশার মা, আমাদের কথা ছাড়ো, তোমরা এখানে কি করছো? শফিক, আমার ফুপি আমাদের বাসায় থাকবে, এটা এমন কোনো বিষয় না আঙ্কেল। আর ফুপি, তুমি এদেরকে চিনো? ইফরাত, হ্যাঁ বাবা, এনারা হচ্ছেন ঈশার বড় কাকা আর তার পরিবার। আর ভাইয়া, আপনার হয়তো মনে নেই, আশফিক খান হলেন আমার বড় ভাই। ঈশার মা, শফিক সাহেব যে অবাক হয় নাই এমন, তবুও আমতা আমতা করে চুপচাপ বসল। সূর্যের দৃশ্য তো ঈশাতে আটকানো, তা সবার চোখ এড়ালেও একজনের চোখ এড়ালো না। লামিয়া সূর্যের এক ঝলক দেখছে। লামিয়ার যে সূর্যকে ভালো লাগছে লামিয়াকে দেখলেই বোঝা যায়। কিন্তু সূর্য সে কি চায়? ঈশা ওখান থেকে সরে রুমে চলে গেছে আর ইফরাত এখনো এখানে দাঁড়িয়ে সবার কথা শুনছে। সূর্যের বাবার তো লামিয়াকে অনেক পছন্দ হয়েছে, হবে বা না কেন, লামিয়া রাজে খুবই বড় লোক। লামিয়া এর মতো এমন সোনার ডিম পাড়া হাসি তাদের দরকার। কি যে মিষ্টি মিষ্টি কথা তার মুখ থেকে সরছেই না। ইফরাত এই লোকটাকে একটুও ভালো লাগে নাই, তাই এর আলাদা ভালো মানুষই দেখে। সূর্যকে অপছন্দ হওয়ার কারণ নাই, খুবই সুন্দর দেখতে সূর্য আর ভালো জব করে। লামিয়াকে এইবার ওখান থেকে নিয়ে যাওয়া হবে, তখনই সূর্যের মা তার হাতে থেকে খুলে একটি স্বর্ণের আংটি লামিয়াকে পরিয়ে দেন। লামিয়া খুব লজ্জা পায়। লামিয়ার মা এতে খুশি হননি, তবুও মেহমান দেখে নাও বলতে পারেননি।
মুখের ওপর এভাবে না বলে অপমানিত করতে চান না। আর লামিয়া তাদের একমাত্র মেয়ে, সেখানে কোনো খোঁজ খবর ছাড়া কিভাবে বিয়ে দিবে মেয়ে? লামিয়ার মা ঈশার মাকে বললেন লামিয়াকে নিয়ে যেতে। দেখেন ভাই সাহেব আসছেন, মেয়ে দেখছেন, কিন্তু এভাবে আপনাদের আমার মেয়েকে আংটি পরানো উচিত হয় নাই। আমাদেরও ভাবার সময় দেয়া লাগবে, আর লামিয়া এর মতামত জানা দরকার। মামি: আরে আপা, আপনার এমন মিষ্টি মেয়ে আমাদের খুব পছন্দ হয়েছে, তাই তো মেয়েকে গিফট করলাম। সূর্যর মা: আর শুনেন আপা, এটা বড় ব্যাপার না, এরা আজকালের ছেলে মেয়ে, আপনি এক কাজ করুন, সবার থেকে পারমিশন নিয়ে না হয় সূর্য আর লামিয়াকে একা কথা বলার সুযোগ দিন। সূর্য এর বাবা: লামিয়ার মা সূর্য এর দিকে তাকালেন। মাথা নিচ দিকে দিয়ে চুপচাপ বসে আছে ছেলেটি। লামিয়ার মায়ের যে সূর্যকে জামাই হিসেবে অপছন্দ এরকম না, তবুও সে মেয়ের ইচ্ছাকেই প্রাধান্য দিবেন। ইফরাত, তুমি সূর্যকে নিয়ে বাড়ির ছাদে। ইফরাত একবার সূর্যের দিকে তাকালো, কিন্তু সূর্যকে দেখে বোঝার উপায় নাই এই ছেলের মনে কি চলছে। আমার সাথে আসুন আপনি, ইফরাত। সূর্য এবার উঠল, উঠে ইফরাতের সাথে হাঁটা ধরল। ইফরাত লামিয়ার ফোনে মেসেজ করে বলছে ঈশাকে নিয়ে ছাদে যেতে। লামিয়াও বাধ্য মেয়ের মতো ঈশাকে নিয়ে হাঁটা দিল ছাদের দিকে। আচ্ছা, আপনি কি বিয়েতে রাজি মিস্টার সূর্য? ইফরাত। সূর্য নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। তখন ছাদে ঈশা আর লামিয়া এসে উপস্থিত হয়। সূর্যকে দেখে লামিয়া অবাকসে ভাবে না এই সূর্য ওইখানে থাকবে। লামিয়া: আম্মু তোকে আর উনাকে কথা বলার জন্য এখানে পাঠিয়েছে, তোরা কথা বল, আমি আর ইস্যু সিঁড়িতেই আছি। ইফরাত। ইফরাত ইস্যুর হাত ধরে নিয়ে নিচে নামা শুরু করলো। সূর্যের চোখ এবার লাল হতে শুরু করলো, কপালে বিন্দু বিন্দু ঘাম, আর দৃষ্টি ইফরাতের হাতের দিকেই সীমাবদ্ধ। লামিয়া নিচের দিকে তাকিয়ে আছে, আর বিরক্ত হচ্ছে, আর ভাবছে কিছু বলছে না কেন লোকটা। আপনি কি কিছু বলবেন না? আমরা এভাবে দাঁড়িয়ে থাকবো? লামিয়া: উমকি দিয়ে আমি শুরু করবো তা বুঝতে পারছি না মিস। সূর্য: আপনি কি কাউকে ভালোবাসেন বা কাউকে পছন্দ করেন? লামিয়া: উমম, এখন বলার মানে হয় না। তা আপনার কি মতামতে বিয়ে নিয়ে? আপনি কি রাজি আছেন আমাকে বিয়ে করার জন্য? সূর্য: লামিয়া উত্তর কি দিবে, সে লজ্জায় লাল হচ্ছে। কিভাবে এত সহজে লোকটা প্রশ্ন করে ফেলল। অন্যদিকে ইফরাত ঈশাকে নিয়ে নিচে নামার পর: আমার হাত ছাড়ুন ইফরাত ভাইয়া, আমি ব্যথা পাচ্ছি হাতে। ঈশা: তখন তো আমি কিছু বলতেই পারলাম না তোকে ঈশা। আয় হায়, তখন কারমাইল দেওয়া বাকি আছে না? আমার মুখে মুখে তর্ক করছিলি। ইফরাত: তখনকার কথা মনে পড়তে ঈশার গাল লাল হতে শুরু করলো লজ্জায়। পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ফ্লোরে আঁকিবুকি করতে শুরু করলো। ইফরাত ঈশায়ের এমন কাণ্ডে মুচকি হাসল। আসলে আমার দোষ ছিল, আপনি কিভাবে উইদাউট পারমিশন একজন মেয়ের রুমে আসেন? ঈশা: আমি আমার বোনের রুমে গিয়েছিলাম, নক করেই সেখানে যে আপনি থাকবেন তা কি আমি জানতাম? ইফরাত: লামিয়া আর সূর্যকে নেমে আসতে দেখে দুইজনই চুপ হয়ে গেল। লামুয়া আর সূর্য ইফরাতদের কাছে এসেই: কি ব্যাপার ঈশা, তুই এভাবে দাঁড়িয়ে লজ্জা পাচ্ছিস কেন? সূর্য: সূর্য যে এভাবে প্রশ্ন করবে তা ভাবতে পারে না ঈশা। আর সূর্যের মোটেও ভালো লাগছে না ঈশার এসব কাণ্ড। আসলে ভাইয়া তেমন কিছুই না, আপনি ভুল দেখছেন। ঈশা: তা এখানে কখন আসলি? আমি তো তোকে কলেজে দেখে আসলাম। সূর্য: কলেজ ছুটির পরই চলে আসছি। আচ্ছা ভাইয়া, আমি গেলাম, লামিয়া আপু আসো। ঈশা: লামিয়া ঈশাকে নিয়ে চলে যেতেই সূর্য আর ইফরাত নিচে আসলো। এতক্ষণ বড়রা কথা বলছিলেন। সূর্যকে আসতে দেখে সূর্যের বাবা বললেন: আপা, এবার আরেকবার একটু কষ্ট করে লামিয়া মাকে নিচে একটু রাখবেন। সূর্যের বাবা: আরে এতে কষ্টের কি আছে? ঈশু, লামিয়াকে নিয়ে একবার নিচে আসো তো। মামি। মামির আওয়াজ পেয়ে ঈশা লামিয়াকে নিয়ে আবার আসলো। কি ঝামেলা, শুধু উপর উঠো আর নিচে নামো। হা। লামিয়াকে দেখে সূর্যের বাবা একটা খাম হাতে দিয়ে দেন। আর ওনারা চলে যাবার প্রস্তুতি নিচ্ছে, তখন সূর্য বলে ওঠে: ছোট মা, তোমরা বাসায় যাবে না? আসো তাহলে, তোমাদের ড্রপ করে দিব আমরা। সূর্য: হ্যাঁ বাবা, যাবো তো। এই ঈশু, যা, ব্যাগ নিয়ে আয়, একসাথেই যাই। ঈশুর মা: আরে তুমি এখন কেন যাবা? আজকে থাকো, তোমার ভাই কিন্তু বকবে। মামি: আরে ভাবি, ঈশার বাবা একা বাসায়, লোকটা অসুস্থ তাই। ঈশার মা:
ফুপ্পি তুমি গেলে যাও, ঈশা দেখালে থাকবে, এই নিয়ে আমি আর কোনো কথা শুনবো না। ইফরাত। ইফরাতের গম্ভীর আওয়াজে আর কিছু বলল না। ঈশার এর মা। সূর্যের এইসব মোটেও ভাল লাগছে না। অনেকক্ষণ হয়ে গেছে ঈশার মা চলে গেছেন। সেই থেকে যে লামিয়ার রুমে এসে ঈশা বসছে আর ওঠার নাম নাই। মামি অনেকবার এসে ঈশাকে ডেকে গেছে খাবার খাওয়ার জন্য, কিন্তু এই মেয়ের যাওয়ার নামই নাই। বসে বসে কি আকাশ পাতাল ভাবছে আর হাতের নখ কামড়াচ্ছে তা আল্লাহ ভালো জানেন। লামিয়া বেশ বিরক্ত হচ্ছে ঈশায়ের এমন কাজে। এই মেয়ে এবার উঠে খেতে যাবি না লাঠি এনে তোকে আমি পিটানো শুরু করব? বিকেল হয়ে গেছে এখনো দুপুরে খাবার খাওয়া হয় নাই। লামিয়া। আরে রাখো তো বাপু তোমার খাওয়া, আমি আছি আমার চিন্তায়। আচ্ছা ওই কিপটা বুড়ায় দেখো তো তোমার খামে কত টাকা দিছে। ঈশা। ঈশা সে তোমার গুরুজন হয় না? বড় মানুষের এভাবে বলতে হয় না জানো না? লামিয়া। প্রথমত বিয়ে হওয়ার আগেই শ্বশুর বাড়ির সাপোর্ট টানছো নাকি? দ্বিতীয়ত ওইটা আমার সকল বড় কাকা, তুমি ভুলে গেছো সে কি করছে আমার আব্বু ওর আম্মুর সাথে? মামি তো তোমাদের আমাদের সব খুলেই বলছিল। হ্যাঁ মানলাম, শুধু জানতা আমার বড় কাকার ব্যাপারে দেখো না, এইটুকুই তো তাই না? ঈশা। ইস্যু আমি তো এমনি বলছি, তুই সিরিয়াস কেন হচ্ছিস? লামিয়া। আমার ভাল লাগছে না আপু, পুরো কথা না বললে শান্তি পাবো না আমি তোমাদের। মামি। ইফরাত ভাইয়া। মামা কোথায় তোমরা তাড়াতাড়ি আসো এইদিকে। ঈশা। ঈশার চিৎকার শুনে বাড়ির সবাই লামিয়ার রুমে ছুটে আসলো। সবাই ভাবছে কি হয়েছে যে ঈশা এভাবে চিৎকার দিল। সবাই এসে দেখে ঈশা আর লামিয়া স্বাভাবিকভাবেই বসে আছে। এইভাবে কেউ চিৎকার করে? আমাদের ভয় পাইয়ে দিয়েছিলি। মামি। আসলে তোমাদের সাথে আমার কিছু কথা বলার ছিল, আমি জানি আম্মা কখনো এসব তোমাদের বলবে না। ঈশা। ইডিয়েট, যা বলার তাড়াতাড়ি বল, এভাবে ডাকার মানে আছে? ইফরাত। আসলে মামি আমি কিভাবে শুরু করব জানি না। ইফরাত ভাইয়া তো কিছুই জানে না। মামি মনে আছে তোমার? তুমি আমাদের কি বলেছিলে? আমার মা বাবা পালিয়ে বিয়ে করাই মামা আম্মার সাথে সব সম্পর্ক শেষ করেন। তখন তো আর তোমাদের সাথে আর যোগাযোগ ছিল না। আমার দাদা দিদুনকে উল্টা পাল্টা বুঝিয়ে আমার বাবা আর মাকে বাড়িতে উঠতে দেননি, তখন আমার বাবা কতটা কষ্ট পেয়েছেন। আমার বাবা মা অনেক কষ্ট করছেন, ভাড়া বাড়িতে থেকেছেন। আমার জন্মের পর দাদাই এর মন বলে, তাই তিনি বাবা মাকে আমার বাড়ি ফিরিয়ে নিয়ে যান। আমার বাবা হলেন শান্ত, সহজ সরল একজন ব্যক্তি, দাদাই দিদুনের অনেক প্রিয়। দাদাই মারা যাবার আগে দাদাই এর নামের বেশ অর্ধেক সম্পত্তি আমার বাবার নামে করে দেয় আর বাকি অংশ বড় কাকার নামে। তখন আমার বড় কাকা প্ল্যান করে কিভাবে সেই সম্পত্তি আয়ত্তে নেবে। এইবার আসি মূল কথায়, সে সম্পত্তি এর জন্য বড় কাকা সূর্য ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করেন আর সে ব্যাপারটা গোপন রাখতে বলেন। আমার বাবা ভাইয়ের কথা ফেলতে পারেন না, তিনিও রাজি হয়ে যান। এভাবে কাটতে থাকে দিন। সূর্য ভাইয়া আমার প্রায় 10 বছরের বড়। যখন ওনাকে পড়ানোর জন্য বাইরে পাঠাবেন তখন টাকা দরকার, সেই ছুতোতেই আমার বাবার কাছ থেকে সব সম্পত্তি নিয়ে তা বিক্রি করে সূর্য ভাইয়াকে পড়ালেখা করানোর জন্য এবড়ো পাঠান। আমার বাবা মা এতে আফসোস কোনো কালেই ছিল না। কাকা কাকিরা তো সবসময় ঢাকা থাকতেন আর আপনাদের চিনে না, কারণ কখনো জানতেই চান নাই আপনাদের ব্যাপারে। অবশ্য জানতেই বা চাইবেন কেন? তার দরকার ছিল আমার বাবার সম্পত্তি। মামা আমাদের যে মেনে নিয়েছেন তা তারা জানতেন না। এইভাবে যাওয়ার পর কি হয়েছে জানি না, আমি ঠিক আজ সকালে বড় কাকা আমাদের বাসায় গিয়ে বলে এসেছে আমার বাবাকে যে তার বিলেত ফিরতো ভালো জব করা ছেলের সাথে আমাকে মানায় না, তাই যেন আমার বিয়ে অন্য কোথায় দিয়ে দেন। তার ছেলের সাথে নাকি আমার বিয়ে যায় না। আমি চাই না এমন একটা লোভী পরিবার এই লামিয়া আপুকে বিয়ে দিয়ে তার জীবন নষ্ট করুন। লামিয়া আপু আমাকে ভুল ভাইবো না প্লিজ, সূর্য ভাইয়ার প্রতি আমার কোনো কালে কোনো ফিলিংস ছিল না। সবাই স্তব্ধ হয়ে বসে আছে, কি বলবে বুঝতে পারছে না। এত কিছু হয়ে গেল আর তারা কিছু জানেই না। ইস্যু, আমরা কি তোদের কেউ ছিলাম না? আমাদের বলিস নাই কেন? আমাদের বললে তো আমরা কিছু করতে পারতাম না। হ্যাঁ, আর তখন রাফিয়া আমাদের কিছু বলল না কেন? মামা। আপনি আম্মাকে চিনেন না মামা, এগুলা আম্মা কখনোই আপনাদের বলতেন না। ঈশা। আচ্ছা এসব এখন বাদ দেও, আর যা বলার সূর্যের পরিবারকে তোর মামা বলে দিবেন, এবার যা ফ্রেশ হয়ে খেতে বসো। মামি। আম্মু আজকে আমরা বাসায় খাবো না, আজকে আমি ইস্যু আর লামুকে ট্রিট দিব।
আজকে ওদের ঘুরতে নিয়ে যাব, দেন আমরা রাতে ডিনার করে ফিরবো। ইফরাত: সত্যি ভাইয়া? যাই হোক, অনেকদিন হয়েছে ঘুরতে যাই না। ইস্যু: তোর তো ইচ্ছা ছিল যাওয়ার। লামিয়া: মামা মামি আমাদের একা ছেড়ে দিয়ে চলে গেলেন। ভাবছেন বাচ্চাদের মাঝে তাদের থেকে কি লাভ। সরি লামিয়া আপি, আমি জানি সূর্য ভাইয়াকে তোমার অনেক ভালো লেগেছে। হ্যাঁ, সূর্য ভাইয়া হয়তো খারাপ নন, কিন্তু ওনার বাবা মাকে আমি একটুও বিশ্বাস করতে পারি না। ঈশা: আরে পাগল, আমি কিছু মনে করি নাই। আর বাদ দে, আমার কপালে যে আছে আল্লাহ তাকেই পাঠাবেন আমার জন্য। লামিয়া: তোরা এত প্যান প্যান না করে গিয়ে রেডি হও তাড়াতাড়ি, আমি গেলাম রেডি হতে। ইফরাত: ইফরাত চলে যেতেই লামিয়া আর ঈশা জোরে শব্দ করে হেসে দেয়। লামিয়া ঈশা দুইজন তাড়াতাড়ি রেডি হয়ে নিচে নেমে ইফরাতের জন্য অপেক্ষা করছে। আচ্ছা লামিয়া আপু, আরাফাত ভাইয়া আর ভাবি কবে আসবেন? অনেকদিন তো হয়েছে, তাদের কোনো খবরই নাই। ঈশা: ভাবি আর ভাইতা হানিমুনে গেছে গাজী, এত তাড়াতাড়ি কিভাবে আসবেন? লামিয়া: তখন ইফরাত নিচে নামছে। ইফরাতকে দেখে ঈশা হা হয়ে তাকিয়ে আছে। আজকে ইফরাত ভাইকে অনেক সুন্দর লাগছে। শ্যাম বর্ণের মানুষ যে এত সুন্দর হতে পারে তা ভাবনার বাহিরে ঈশার। ইফরাত অতটা লম্বা নন, 5 ফিট 8 ইঞ্চি, আর গায়ের রং শ্যাম বর্ণের। ঈশাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুচকি হাসল ইফরাত। ওদের সামনে গিয়ে বলল, দুই চুন্নি এমন জঘন্য টাইপ সাজরি কিভাবে? আর ইস্যু, তোরে তো পেতনি লাগছে, এভাবে কেউ চুল ছাড়ে? বাহিরে গরম জানাস না? আর ধুলা ময়লায় চুলও নষ্ট হবে। দুইজন চুল গিয়ে বিনুনি করে আয়, আর মাথায় কাপড় দিয়ে ঢেকে আসবি যাতে চুল দেখা না যায়। ইফরাত: ইফরাতের কথায় রাগ লাগলেও দুগুণ অনিচ্ছাকৃত আবার রুমে গিয়ে চুল বিনুনি করে মাথা রেখে আসে। গিয়ে দেখে ইফরাত গাড়িতে বসে আছে। লামিয়া জলদি গিয়ে ব্যাক সাইডে বসে পড়ল। ঈশা ও লামিয়ার সাথে বসবে তখন। আমার গাড়িতে ঘুমানোর অভ্যেস তাই ইস্যু, তুই ভাইয়ার সাথে বসো, তুই এখানে বসলে আমার সমস্যা হবে। লামিয়া: দুইজন পিছে বসবা আর আমি একা এখানে ড্রাইভারের মতো গাড়ি চালাবো? ইফরাত: ড্রাইভাররা এত সেজেগুজে গাড়ি চালায় না ভাইয়া, তাই কেউ আপনাকে ড্রাইভার ভাববে না। ঈশা: ইফরাত মুখ গোমরা করে গাড়ি চালাচ্ছে, কারণ ঈশা তাকে ভদ্রভাবে অপমান করছে। ঈশা বসে বসে ভাবছে কি কি খাবে। ভাইয়া আমার এক ফ্রেন্ড কল দিচ্ছে আমাকে, ওরা সবাই নাকি মিট আপ প্ল্যান করছে। আমি বলছিলাম কি তুমি ইস্যুকে নিয়ে আলাদা ঘুরে আসো আর আমাকে আমার ফ্রেন্ডসের ওখানে দিয়ে এসো। আবার যখন বাড়ি যাবা ওখান থেকে পিক করে নিও। লামিয়া: তাহলে ঠিক আছে, যা, সাবধানে থাকবি আর আমি না আসা অবধি কোথাও যাবি না। ইফরাত: আচ্ছা ভাইয়া, তোমরা খুব এনজয় কইরো। আর শুনো, আমি তোমাদের সাথে যাওয়ার আগে ফুচকা খাবো, তাই আগে খেয়ে ফেলো না। লামিয়া: আচ্ছা, সাবধানে থাকিস আর আমাকে কল দিস টাইম মতো। ইফরাত: আপু আমাকে নিবে না তোমার সাথে? আমি একা একা কি করব? ঈশা: আরে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তুই কি করবি? আর একা কোথায়, ভাইয়া আছে না। আমি গেলাম, টাটা। লামিয়া: লামিয়া চলে যেতে ঈশা মুখ গোমরা করে বসে আছে, কারণ সে একদমই চুপচাপ থাকতে পারে না। যেহেতু লামিয়া নাই, সে এবার কার সাথে কথা বলবে? ইফরাতের সাথে। সে তো ততটাই নয়। অন্যদিকে, আপনার কথায় আমি ভাইয়াকে আর ইস্যুকে মিথ্যা বলে এসেছি, আপনি আমাকে কেন রাখছেন? আর আমার নাম্বারই বা কোথায় পেলেন? লামিয়া: দেখো, আমি তোমার নাম্বার কোথায় পাইছি সেটা ম্যাটার করে না। আমার অনেক জরুরি কথা ছিল তোমার সাথে, তাই এখানে রেখেছি। সূর্য: সূর্য লামিয়াকে ফোন করে বলায় সে ইফরাত আর ইস্যুকে মিথ্যা বলে এসেছে। লামিয়া যে সূর্যকে ভালোবেসে ফেলেছে তা বলাই যায়। তাই সূর্য ডাকায় সে চলে এসেছে। কি বলবেন আপনি আমাকে? আপনাদের কথা আমার আব্বু বলে দিবে, এই ছাড়া আপনার সাথে আমার কোনো কথা নাই। লামিয়া: রেগে যাচ্ছ কেন তুমি? থামো, চলো রেস্টুরেন্টে গিয়ে বসে ঠান্ডা মাথায় কথা বলি, এমনিও এখানে অনেক গরম। সূর্য: না, আপনার সাথে আমার আর কোনো কথা নাই, আপনি এক কাজ করেন, চলে যান, আর আমিও চলে যাচ্ছি আমার রাস্তায়। লামিয়া: দেখো, এটা রাস্তায় এভাবে কথা বললে লোকে কিভাবে তাকায়, তুমি শুধু আমার অল্প কিছু কথা শুনবা। সূর্য: লামিয়া অনেক ভেবে চিন্তে সূর্যের সাথে হাঁটা দিল। সূর্য হাফ ছেড়ে বাঁচল।
ইফরাত আর ঈশা রেস্টুরেন্ট থেকে খাবার খাওয়া শেষ করে বাইরে হাঁটছে। ঈশা আগে আগে আর ইফরাত তার পিছে পিছে। ইস্যু চলতো সামনে পার্কে গিয়ে বসি, খাবার বেশি খাওয়া হয়ে গেছে আর হাঁটতে পারছি না। ইফরাত। ইস্যু ইফরাতের কথা জোরে হাসা শুরু করলো। ইস্যু এর এমন হাসি দেখে আশেপাশের মানুষ অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। তারা হয়তো ভাবছে মেয়েটা কি পাগল হয়ে গেল যে মাঝ রাস্তায় এভাবে হাসছে। ইফরাতের এবার রাগ হচ্ছে, মেয়েটার কি বুদ্ধি নাই যে এভাবে জোরে হাসছে। ইফরাত এবার ঈশার হাত টেনে ধরে নিয়ে যাচ্ছে পার্কের দিকে। আরে ছাড়ুন, আপনি রাক্ষসের মতো গিলছেন আর পরে বলেন হাঁটতে পারবেন না। আবার বলেন হাঁটতে পারেন না আর আমি হাসলেও দোষ। ইস্যু বলা শেষ করে আবারও হাসতে লাগলো ইস্যু। এইবার ইফরাত জোরে এক ধমক দিল। আরেকবার হাসলে আমি সবার সামনে থাপ্পড় লাগাবো। ইফরাত। আচ্ছা আর হাসবো না, চলেন না ওই লেকের ধারে একটু বসি। ইস্যু। ইফরাত আর ইস্যু গিয়ে লেকের পাশে বসে। দুইজনই নীরব, কিভাবে কথা শুরু করবে বুঝতে পারছে না তারা। ইফরাত নিজের মনে জমানো সব কথা বলে দিতে চায়, কিন্তু কোথাও একটা বাধা আছে যার জন্য সে বলতে পারছে না হয়তো। ইস্যু, সত্যি করে আমাকে কিছু বলবি? যা জিজ্ঞেস করবো তার সঠিক জবাব দিতে পারবি? ইফরাত। কি জিজ্ঞেস করবে ভাইয়া? প্রশ্নগুলো সঠিক হলে তার উত্তরও সঠিক পাবেন। ইস্যু। সূর্যকে নিয়ে তোর চিন্তা ভাবনা কি? তোদের ছোটবেলায় বিয়ে ঠিক হয়েছিল, এটা নিয়ে তোর মনে কোনো ফিলিংস জন্মায়নি? ইফরাত। ইস্যু একটু অবাক হলো যে আজ হঠাৎ ইফরাত তাকে এসব কেন জিজ্ঞেস করছে। সত্যি বলতে আমি বুঝতাম না ওই সময় তারা এসব ঠিক করে। প্রথম প্রথম আত্মীয়রা আমাকে সূর্যের বউ বললে আমার অনেক রাগ হতো। আমি চুপচাপ হজম করতাম আর ততই আমি সূর্য ভাইয়ের থেকে দূরে থাকতাম। আমার মনের মধ্যে শুধু ঘুরতো তিনি আমার বড় ভাই, উনাকে আমার ভাই ছাড়া আর কিছুই মনে হতো না। আমি তার থেকে সবসময় দূরে থাকতাম, এটা ওনার পছন্দ হতো না, তাই আমাকে মাঝে মাঝে অনেক বকা দিত। যতই বড় হয়ে লাগলাম আর কাকা কাকির আসল রূপ বেরিয়ে আসতে শুরু করলো। আমার বাবাকে ঠকানোর জন্য তাদের প্রতি ঘৃণা ছাড়া আর আমার কিছু আসে না। আমি তাদের প্রচন্ড ঘৃণা করা শুরু করি। তবে সূর্য ভাইয়াকে তার পরিবারের বিরুদ্ধে কখনো কথা বলতে দেখি নাই, আর এরপর থেকে আমি একেবারেও ভাইয়ার সাথে কথা বলা বন্ধ করে দিই। সূর্য ভাইয়ের জন্য আমার মনে কোনো ভালোবাসা নাই আর না আছে শ্রদ্ধা। ঈশা। অনেক মনোযোগ দিয়ে ইফরাত ইস্যুর কথা শুনছিল। ইস্যু অনেকটা ম্যাচিউরড স্বভাবের। সে নিজেকে সামলাতে পারে, নিজের ইচ্ছা অনিচ্ছা সব কন্ট্রোল করতে পারে। তবে মেয়েটা খুব বাবা ভক্ত। বাবা বলতে সে অজ্ঞান। হয়তো প্রতিটা মেয়ে বাবার পাগল হয়। বাবাকে তো তারা খুব ভালোবাসে। চারদিকে তাকিয়ে দেখে সন্ধ্যা নামাচ্ছে, ব্যস্ত নগরীর সবাই খুব ব্যস্ততায় যাওয়া আসা করছে। পার্ক থেকে এবার তাদের বেরোনো উচিত, আবার লামিয়াকে পিক করবে তারও একটা ব্যাপার আছে। ইস্যু, চল এগোনো যাক, সন্ধ্যা হচ্ছে, আবার লামিয়াকে নিয়ে আসতে হবে আমাদের। ইফরাত। হ্যাঁ ভাইয়া চলো, অনেক দেরি হয়ে গেছে। ঈশা। তুই আমাকে এত ভাইয়া ভাইয়া ডাকস কেন? হ্যাঁ, এক কথায় 100 বার ভাইয়া ডেকে বোঝানো লাগে আমি তোর মামাতো ভাই? ইফরাত। ইস্যু হাসলো, সে তো ইফরাতকে রাগাতেই চায়। ইফরাতকে রাগাতে তার বেশ লাগে। ইফরাত রাগলে সেই সময়টা খুব উপভোগ করে ইস্যু। লামিয়া চুপচাপ সূর্যের কথা শুনছে মন দিয়ে। তার মোবাইলের রিংটোনে ধ্যান ফেল। ফোন হাতে নিয়ে দেখলো তার ভাই কল দিছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ আমার তো হয়ে গেছে, তোমরা কোথায়? লামিয়া। আমাদেরও হয়েছে অনেক আগে, তোর জন্য অপেক্ষা করছিলাম। তুই কল দিচ্ছিলিস না তাই আমি দিয়ে দিলাম। শোন, কই আছোস, অ্যাড্রেস দে। ইফরাত। আরে তোমার আশা লাগবে না, শুনো তোমার হানিফ মামার ফুচকা দোকানে গিয়ে ওয়েট করো, আমি আসছি। লামিয়া। আচ্ছা তাড়াতাড়ি আসিস কিন্তু, আমি অপেক্ষা করব। ইফরাত। লামিয়া কল কেটে সূর্যের দিকে তাকিয়ে বিদায় নিল। আসার সময় লামিয়ার মধ্যে যেই রাগ ছিল, যাওয়ার এই সময় তার ছিটে ফোটাও নাই। সে মুচকি হেসে সূর্য থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। লামিয়া চলে যেতেই সূর্য শয়তানি হাসি দিল। যা বলার সে তো লামিয়াকে বলেছেই। কি ভেবেছিলিস তুই ইস্যু আমাকে বিয়ে করতে তুই অসম্মতি জানাবি আর আমাকে অপমান করবি আমি তাই সহজে মেনে নিব? তা কখনোই হবে না। বি প্রিপেয়ার্ড ইস্যু, এখন তোর লাইফে আমি আসছি, সূর্য আসছে যে তোর লাইফে প্রতিটা মুহূর্ত মিশিয়ে তুলবে। ইফরাত। ইস্যু অনেকটা সময় এসেছে ফুচকার দোকানে। ইস্যু তো 3 প্লেট ফুচকা অর্ডার করে দিছে।
ইফরাত বসে বসে ইস্যুর কাণ্ড দেখছে আর হাসছে। ইফরাত ভাইয়া আপুকে কল দিন দিয়ে জিজ্ঞেস করেন কখন আসবে, আমার আর ভাল লাগছে না। ইস্যু। ইফরাত ফোন বের করছে আর ওই মুহূর্তে লামিয়া চলে আসছে। লামিয়া কে দেখে ইফরাত আবার ফোন পকেটে ঢুকিয়ে ফেলল। তুমি এত লেট করছো কেন লামিয়া আপু? জানো আমি তোমাকে অনেক মিস করছি। আর আমার একা একা কত বোরিং ফিল হচ্ছিল। ঈশা। আরে আমি আমার ফ্রেন্ডসদের সাথে ছিলাম তাই, আর ওদের থেকে তাড়াতাড়ি আসলাম তোদের জন্য। লামিয়া। লামিয়া খুব সুন্দরভাবে সবাইকে মিথ্যা বলে বুঝিয়ে নিল। এরপর ওরা সবাই একসাথে ফুচকা খেয়ে বাড়ির দিকে চলে গেল। বাড়ি ফেরার পর ইফরাত নিজের রুমে আর লামিয়া ঈশা লামিয়ার রুমে চলে গেল। ইফরাত রুমে ঢুকে শুয়ে পড়ল, ওর হিসাব কিছুতেই মিলছে না। লামিয়া ফ্রেশ হয়ে শুয়ে মুচকি মুচকি হাসছে। ব্যাপারটা ঈশা ঠিকই খেয়াল করলো। আপু তুমি একা একা হাসছো কেন? কি হয়েছে তোমার? ঈশা। আমার আবার কি হবে, আমি ঠিক আছি আর তুই তুই ভুল দেখছিস, আমি হাসি নাই। লামিয়া। আচ্ছা তাহলে তুমি তুতলাচ্ছ কেন? হ্যাঁ। ঈশা। বেশি কথা না বলে গিয়ে ঘুমিয়ে পড় যা। আর শোন, পিচ্ছি পিচ্ছির মতো থাকবি, বড়দের মতো বিহেভ করবি না। লামিয়া। লামিয়ার এই ব্যবহারে ঈশা কষ্ট পেল অনেক। সে ভাবতে লাগলো লামিয়া তো কখনোই আগে এমন ব্যবহার করে নাই তার সাথে। আজ হঠাৎ কি হলো লামিয়া এইভাবে কথা বললো ওর সাথে। ঈশা লামিয়াকে নিজের খারাপ লাগাটা বুঝতে দিল না, এবং সে খুব সুন্দরভাবে শুয়ে পড়ল ঘুমের উদ্দেশ্য। সবাই ঘুমাচ্ছে, শুধু ইফরাতের চোখে ঘুম নাই। রাতের আকাশ দেখছে সে একা একা। আকাশের চাঁদটা এত সুন্দর কেন? এভাবে একা একা বসে চন্দ্রবিলাস করতে খারাপ লাগছে না ইফরাতের। সে বসে বসে তার প্রিয়তমার কথা ভাবছে, কিভাবে সে আপন ঘরে নিবে তার প্রিয়তমাকে। আচ্ছা সে যে এত ভালোবাসে ইস্যুকে, ইস্যু কি তা বুঝবে? ইস্যুকে তার সব খুলে বলতে ইচ্ছা করে, মনে হয় নিজের মনে লুকানো সব অনুভূতির কথা বলে দিতে। কিন্তু খুব ভয় হয় তার যদি ঈশাকে সে হারিয়ে ফেলে। আচ্ছা এভাবে আর কতদিন ভয় থাকবে সে? কিছু একটা ভাবলো আর ভেবে একা একাই হাসলো। সকালের রৌদ্রতাপ যখন ঈশায়ের মুখের উপর পড়ে তখন চোখ মুখ কুঁচকে ফেলে সে। বিরক্ত হয়ে অন্য পাশে ফিরে শুয়ে পড়ে আবার। এবার সে অনুভব করলো কেউ তার পায়ের তালুতে চিতারা চিহ্ন মতারা চিহ্নটি কাটছে। তখন হালকা ব্যথা অনুভব হতেই উঠে বসে পড়ে। হাত দিয়ে চোখ কচলে আবার তাকিয়ে দেখে সে ব্যক্তি আর কেউ নয়, ইফাত। ইস্যু খেপে গেছে ইফরাতের এহেন কাজে। সকাল সকাল কি এসব করে নাকি? আল্লাহ জানে এই ছেলে আর কত জ্বালাবে তাকে। আপনি এরকম করলেন কেন? আমি কি ক্ষতি করছি আমার যে পায়ের তালুতে আপনি চিমটি কাটবেন? আর এত জলদি আমার ঘুম ভাঙানোরই বাকি ছিল। ঈশা। এত বেলা অবধি কোন মেয়ে মানুষই বা তোর মতো নাক ডেকে কুম্ভকর্ণ এর মতো ঘুমায় বলো? আর কি ঘুমের বাহার তার? আর কি বললি এত তাড়াতাড়ি 11টার বেশি বাজে আর তুই এখনো ঘুমাস? ইফরাত। কি বলেন 11টা? আরে আজকে আমার 8টায় প্রথম ক্লাস ছিল, আল্লাহ শেষ আমি। ঘুম থেকে যতক্ষণই উঠালেন আমাকে আরেকটু আগেই উঠাতেন তাহলে তো কলেজে যেতে পারতাম। ঈশা। আহারে আমাকে উনি ওনার কাজের লোক বানাই রাখছে না, সকাল সকাল ঘুম থেকে উঠাবো। ইফরাত। ভাইয়া আপনি শুধু মেয়েদের মতো ঝগড়া করার সুযোগ খুঁজেন কেন? হাই মেয়েরাও এত ঝগড়া করে না যতটা আপনি আমার সাথে করেন। ঈশা। কি বললি তুই? এই কি বললি তুই আমি ঝগড়া করি, আমাকে ঝগড়াটা বললি? তুই শেষ আজকে ইস্যুই। ইফরাত। ভাইয়া আমি তো মজোক করছি, আমাকে মাফ করে দেও, তোমার হাতে মাইর খাইলে আমি মরে যাব। তাই আমার মতো নিষ্পাপ বাচ্চাকে ছেড়ে দেও। ঈশা। ঈশায়ের এমন বাচ্চামি কথায় ঈশাকে ছেড়ে দেয় ইফরাত। হেসে বলে ইস্যুকে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে যাইতে নাস্তা করে। ঈশা ফ্রেশ হতে গেলে ইফরাত ও নিচে চলে যায়। নিচে ওর মা বাবা লামিয়া সোফায় বসে গল্প করছে। তখন সে তাদের মাঝখানে বসে পড়ে আর গলা ঝেড়ে বলে, আব্বু আম্মু তোমাদের খুবই জরুরি কথা বলা ছিল, তোমরা শুনবা? ইফরাত। কি বলবে তুমি? ইফরাত সোজাভাবে বলো। ইফরাতের বাবা। ইফরাত এবার তার বাবার হাত নিজের মুঠোর মধ্যে নিয়ে বলল, বাবা আমি একজন মেয়েকে খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারি না। ওকে হারানোর ভয় আমাকে প্রতিনিয়ত কষ্ট দেয়, আমি ঠিকমতো ঘুমাতে পারি না। ইফরাত। মেয়েটাকে? ইফরাত তার নাম আর ঠিকানা বলো, আমরা গিয়ে তার বাবা মায়ের সাথে কথা বলবো।
তোমার কোনো ইচ্ছা আমরা কখনো অপূর্ণ রাখি নাই। ইফরাতের বাবা: বাবা, ইউ আর লাইক মাই বেস্ট ফ্রেন্ড, সব শেয়ার করলে এটা শেয়ার করার সাহস আমি কখনোই পাই নাই। মেয়েটা হলো ইস্যু। একদিন যখন লামিয়ার সাথে ভিডিও কলে কথা বলি সেদিন ইস্যুকে দেখতে পাই লামিয়ার সাইডে বসেছিল, ওই সময়টা যেন ওখানেই থমকে যায়। এরপর সব লামিয়াকে বলায় সে সবসময় ইস্যুর আপডেট আমাকে দিত। লামিয়া সব জানতো, শুধু তোমাদের আমি বলতে পারি নাই আব্বু আম্মু। ইফরাত কথাগুলো বলে মাথা নিচু করে তাকিয়ে থাকে ফ্লোরের দিকে। লামিয়া ও বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো তাদের রিয়াকশন। কিন্তু লামিয়া ব্যর্থ, সে বুঝতে পারল না। কিছুটা সময় কেটে যাওয়ার পর ইফরাতের বাবা মা উচ্চস্বরে হেসে ওঠেন। এই কথা আগে বললেই হতো আমাদের। আচ্ছা যাই হোক, এখন ইস্যু এসে নাস্তা শেষ করলেই আমরা ওদের বাসার উদ্দেশ্যে রওনা হব, আর ওদের রাজি করিয়ে আংটি পরিয়ে রেখে আসবো। কি বলো তুমি ইফরাত? ইফরাতের মা: ইফরাত ভাবতেও পারে নাই তার বাপ-মা ব্যাপারটা এতটা সহজভাবে নিবে। সে খুশিও হয়, বিষয় খুশি হয় যে ইস্যুকে পেয়ে যাবে নিজের ঘরে। ইস্যুকে আসতে দেখে সবাই চুপ করে যায়। ইস্যু আসায় সবাই কথা থামাই ফেলছে, এটা দেখে ইস্যু বলে ওঠে, আমাকে ছাড়া সবাই আড্ডা দিচ্ছে, আবার আমাকে দেখে চুপ হয়ে গেলা? বাহ, যাও, আমি কারোর সাথেই কোনো কথা বলবো না। ইস্যু: হইছে, এবার যা খাবারের টেবিলে দেখ, নাস্তা দেওয়া আছে, গিয়ে খেয়ে নি, তারপর আবার আমরা তোদের বাসায় যাবো তোকে দিয়ে আসতে। মামি: সত্যি মামি, তুমি যাবে আমাদের বাসায়? ইস্যু: আমি একা না, সবাই যাবে, এবার খেয়ে নে। মামি। ইস্যু খেতে বসলে ইফরাত ও তার পাশে বসে পড়ে। দুজন চুপচাপ খাচ্ছে। ইফরাত ফিসফিস করে ইস্যুকে বলছে, আমাকে অনেক জ্বালাইছিস, আজকে এমন ব্যবস্থা করবো যে এরপর থেকে আমার জ্বালানো সহ্য করবি তুই। ইস্যু মুখে খাবার নিয়ে হা করে ইফরাতের দিকে তাকিয়ে আছে, আর ইফরাত মনের সুখে নিজের মতো করে খাচ্ছে। ইফরাত আর ইফরাতের পরিবার ঈশাদের বাসায় আসছে অনেকক্ষণ। ইফরাত, লামিয়া, ঈশা ঘুরতে বের হয়েছে, কারণ বড়রা কথা বলবে সেখানে তাদের এলাউড করে নাই। ঈশাদের বাড়ির সামনে বড় একটি বাগান, আর তার কিছু দূরে সূর্যদের বাড়ি। সূর্যের রুম থেকে ঈশাদের বাগান স্পষ্টভাবে দেখা যায়। ইফরাত আর ঈশা আগে আগে হাঁটছে, লামিয়া একটু আস্তে আস্তে হাঁটছে। বেলকনি থেকে সূর্য ইফরাতের সাথে ঈশাকে দেখে রাগে বসে তার পায়ের কাছে থাকা ফুলের টপটা লাথি মারে। এরপর দ্রুত ঈশাদের কাছে যাওয়ার জন্য হাঁটা দেয়। লামিয়া এর মনে কি চলছে তা শুধুমাত্র লামিয়া জানে। লামিয়া কি ভাবছে, কি করবে, তা শুধুই দুয়াশা। আচ্ছা ইস্যু, তোর কি কখনো কাউকে ভালো লেগেছে? ইফরাত: বাসী যদি বলেন ভালোবাসা পাপনা, আল্লাহ বলেছেন সে মানুষ সৃষ্টি করেছেন, তাদের মনও দিয়েছেন। সুতরাং তোমরা ভালোবাসো, কিন্তু প্রথমে ভালোবাসাটা আমাকে মানে আল্লাহকে বাসো, তারপরে আমার নবীকে ভালোবাসো, এরপর মা বাবাকে ভালোবাসো, আর সব শেষে নিজের স্বামী সন্তানকে। তাই আমিও বাসিয়াম সবকে, রবের রাসূলকে, আমার মা বাবাকে। যদি প্রেমিক পুরুষের কথা জিজ্ঞেস করে থাকেন তাহলে বলবো, হ্যাঁ আমার একজনও খুব ভালো লাগে, আমি প্রতিটা মোনাজাতে আল্লাহকে বলি, হ্যাঁ সে যদি আমার জীবনসঙ্গী হিসেবে উত্তম হয় তাহলে তাকে আমার স্বামী হিসেবে দিও। ঈশা: লামিয়া এবং ইফরাত খুব মনোযোগ সহকারে ঈশার প্রতিটা কথা শুনল, মুগ্ধতায় তাকিয়ে আছে তারা ঈশা এদিকে। এতটুকু পিচ্ছি কিনা এতটা ভাবে? আমি ভাবি নাই বনু, তুই এত কিছু ভাবস, তোর এই মাথায় এত কিছু জমা আছে। লামিয়া: হ্যাঁ আপু ভাবি, অনেক কিছুই আমলার করা হয় না। যাই হোক, এখন বলো তোমার কি হয়েছে? কাল থেকে এমন আজব বিহেভ কেন করছো? ঈশা: আজব বিহেভ মাবে কি, আমি কি করলাম, তোর কোথাও ভুল হচ্ছে। লামিয়া: লামিয়ার তোতলানো দেখে ইফরাত আর ঈশা কিছু সন্দেহ করছে, বার্তা প্রকাশ করল না। ততক্ষণে সূর্য এখানে উপস্থিত হয়েছে। সূর্যকে দেখে ইফরাত একদম খুশি হলো না। সূর্য হাসি মুখে ইফরাতের দিকে হাত বাড়িয়ে দিয়েছে হ্যান্ডশেক করার জন্য। ইফরাত অনিচ্ছা সত্ত্বেও হ্যান্ডশেক করল। কি ব্যাপার, আজকে সবাই এখানে আসলা, বিশেষ কিছু আছে কি? সূর্য: অনেক বিশেষ কাজে আজ আসা, দেখতে পারবেন। খুশির খবর আছে আজ একটা, তবে কার জন্য কতটা খুশি তা সময় বলবে। ইফরাত: তাই নাকি, কি এমন খবর আমি জানতে পারি নাকি? সূর্য: অবশ্যই এটা এমন এক খবর যা আজ সবাই জানবে, আর হ্যাঁ আমরা অবশ্যই মিষ্টি মুখ করাবো। ইফরাত:
ইফরাতের এমন টিটকারি দেওয়া কথাবার্তা একদম সহ্য করতে পারছে না সূর্য, তবুও মুখে মিথ্যে একটু হাসি ফুটালো জোর করে। সূর্যের অবস্থা দেখে মিটিমিটি হাসছে ঈশা। সূর্য লামিয়ার দিকে তাকিয়ে এক ভ্রু হালকা উঁচু করে জিজ্ঞেস করছে, ব্যাপার কি? লামিয়া চোখ নামিয়ে নিল। ইফরাত এবার সবাইকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে ঢুকতেই ঈশাকে ওর মামি টেনে সোফায় বসালো। ব্যাগ থেকে আংটি বের করে পরিয়ে দিল। ইফরাতের আব্বু ইফরাতকে নিয়ে গেল সাথে, ঈশায়ের আব্বু ইফরাতকে মিষ্টি খাইয়ে দিল। এগুলোর কিছুই সূর্য বুঝতে পারছে না, আর ঈশা তো অবাক হয়ে হা করে তাকিয়ে আছে, সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ইফরাত এবার হাতে মিষ্টি নিয়ে সূর্যের কাছে গিয়ে জোর করে সূর্যকে খাইয়ে দিয়ে জড়িয়ে ধরল। আরে ভাই, মিষ্টি মুখ করো, আর তোমার ছোট বোনের সাথে আমার এঙ্গেজমেন্ট হলো। আমি তোমার দুলাভাই হলামে বাবা, একটা মিষ্টি কি খাইলা, দাঁড়াও আরো একটা আনছি। ইফরাত, এঙ্গেজমেন্ট মানে? কিসের এঙ্গেজমেন্ট, কার সাথে কি হচ্ছে বুঝতে পারছি না আমি। সূর্য, ঈশা আর ইফরাতের বিয়ে ঠিক করেছি আমরা দুই পরিবার। আগামী সপ্তাহে শুক্রবার ওদের বিয়ে, আর আজকে এঙ্গেজমেন্ট হলো। রফিক সাহেব। বাবার কথায় ঈশা অবাক হলেও মনে মনে খুশি হয়েছে, কারণ সে ইফরাতকে ভালোবেসে ফেলছে। সূর্যর আগে আর একটা কথা না বাড়িয়ে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। ওদের বিয়েতে দুই পরিবার অনেক খুশি। আজ যেন সব খুশি ঈশাদের বাসায় এসে ভিড় করছে। সব থেকে বেশি খুশি রফিক সাহেব। একমাত্র মেয়েকে এমন সুযোগ্য এক পাত্রের হাতে তুলে দিতে পেরে সেও খুব শান্তি পাচ্ছে। ইফরাত তা দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে গেছেন। ইফরাত অনেকবার কথা বলার চেষ্টা করছে ঈশুর সাথে, কিন্তু মেয়েটা লজ্জায় রুম থেকে বের হওয়া নাই। রুমে বসে এগুলা ভাবছে আর ব্লাস করছে ঈশু। অবশেষে যাকে ভালো লাগছে তাকেই হাজবেন্ড হিসেবে পাচ্ছে, এর থেকে বড় কিছু আর হয় নাকি দুনিয়াতে। নিচে কিছুর আওয়াজ পেয়ে নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলো। তাড়াহুড়ো করে নিচে নামলো ঈশা। দেখতে পেল তার বড় কাকা আর কাকি সোফায় বসে তার বাবা মাকে কথা শোনাচ্ছে, আর তারা চুপচাপ মাথা নিচু করে আছে। বা, মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছো আর আমরা জানি না? আমরা কি তোমাদের কে না রফিক? শফিক সাহেব। আরে এত বড়লোক বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছে, সে চাকচিক্যে তারা অন্ধ হয়ে যাচ্ছে, বুঝো না আমাদের কি চিনবে? সাজিয়া বেগম। সূর্যের মায়ের এইসব কথায় রাগ লাগছে ঈশুর, তবু চুপচাপ দাঁড়িয়ে শুনছে। তেমন কিছুই না ভাইজান, আজকে ভাইয়া ভাবি হঠাৎ এসে বলল, ভাবে আর না করতে পারি নাই। আপনাদের তো একটু করেই জানাইতাম। ঈশুর মা। হইছে, এবার তুমি থামো রাফিয়া, আর বলা লাগবে না, আমি জানি তোমার ভাই বড়লোক। আর এই কারণেই তোমার মেয়েকে আমাদের সূর্যের সাথেও বিয়ে দিব না বলায় লামিয়ার সাথে বিয়ে ভেঙে দিয়ে সেই শোধ নিলে। আর যা মনে হচ্ছে ঈশার সাথে ওই ছেলের মনে হয় আগে থেকেই সম্পর্ক, তাই না? সাজিয়া বেগম। কি বলছেন ভাবি আপনি, এমন কিছুই না, এগুলা আপনার ভুল ধারণা। রাফিয়া বেগম। আর বলতে হবে না এইভাবে, আর আমার চুল পাকে নাই বইন বুঝি আমি সব। সাজিয়া বেগম। অনেক হয়েছে চাচি, অনেক শুনছি, আর না। কি এখানে আমার বাবা মাকে ইনসাল্ট করতে আসছেন? অনেক সহ্য করছি আপনাদের কটু কথা, আর নয়, আপনাদের বলার প্রয়োজন মনে করি না আমি। আপনারা কারা? হ্যাঁ, আমার বাবাকে সবসময় ছোট করবেন আপনি বড় বলে? থামো তুমি ঈশা, আর রফিক, তোর মেয়ে এত অসভ্য, ঠিকঠাক শিক্ষা দিতে পারোস নাকি? বড় কাকার সাথে কিভাবে আচরণ করছে? শফিক সাহেব। আমার বাবা আমাকে সঠিক শিক্ষা দিয়েছেন বড় কাকা, বাট সরি টু সে আপনার মা আপনাকে সেই শিক্ষা দিতে পারে নাই যে কিভাবে ছোট ভাইকে স্নেহ করতে হবে। আপনার সব কাজের খবর আমার কাছে আছে। শুনেন, আপনার মতো লোভী অসত্য আর আমার বাবা নয় যে অন্যের সম্পদ খাওয়ার জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিব। আর চাচি, আপনার আবার অন্য মানুষের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার অনেক শখ, তাই না? আপনাকে এটা বলতে আমার একটু ভালো লাগছে না, তবুও বলতে হচ্ছে যে আপনার মেয়ে যে ভাগছে সেই খবর কি আমার আম্মু জান মতে গেছে? অনেক হয়েছে রফিকা, না তোদের মেয়ে আমাদের এভাবে অপমান করছে আর তুই কিছু বললি না? শফিক সাহেব। ঈশু আম্মা তুমি চুপ করো, ওরা তোমার বড় কাকা আর বড় কাকি হয়, এভাবে কথা বইল না তাদের সাথে। রফিক সাহেব। আব্বু, আমি তাদের এভাবে বলতে চাই নাই। তারা তোমাদের অপমান করবে আর আমি মেয়ে হয়ে কিভাবে দেখব? ঈশু। যেমন মা তেমন হয়েছে মেয়ে, মায়েরও চরিত্র যেমন তেমনই হয়েছে মেয়ে। একদম চরিত্রের সমস্যা, ভালোই হয়েছে আমার সূর্যের সাথে এর বিয়েটা ভেঙে।
সাজিয়া, খবরদার চাচি, আপনি আর একবার আমার মাকে নিয়ে কিছু বললে ভুলে যাব আপনি আমার চাচি লাগেন। আর কি বললেন? আপনার ওই ছেলেকে আমি বিয়ে করতে চাই নাই, বরং বড় কাকা নিজে বিয়ের কথা বলছে আমার বাবার ভাগের সম্পত্তির জন্য। ইস্যু, অনেক হয়েছে, এইভাবে মেয়ে অপমান করছে আর বাপ মা মজা দেখছে। আমার মেয়ে হলে পিটিয়ে সোজা করে ফেলতাম। সাজিয়া, কি বললেন চাচি? আমি তো তাও তর্ক করছি, আর আপনার গুণধর ভালো মেয়ে যে আপনাদের মুখে চুন কালি মাখিয়ে পালিয়েছে। ও নিজের বেলায় 16 আনা, তাই না? আপনি এখনই আমাদের বাড়ি থেকে বের হন, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। ইস্যু, ঈশার কাকা কাকির আগে ফুসফুস করতে করতে বেরিয়ে গেল বাড়ি থেকে। ইস্যু সোফায় তার বাবার পাশে বসল। আমি খুবই দুঃখিত আব্বু, তোমাকে আর আম্মুকে এভাবে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না। তারা তোমাদের ভালোবাসলে, ভালো ব্যবহার করলে, স্নেহ করলে আমিও তাদের সম্মান করতাম। ইস্যু, এইভাবে বলা উচিত হয় না, শত হোক তারা তোমার গুরুজন। এইভাবে তোমাকে কথা শোনালো, এতে আমারও খারাপ লেগেছে। আমার বড় ভাই আমি সম্মান করি, তাই তাদের মুখের উপর কিছু বলতে পারি না, আর তার সুযোগ তারা নেয়। রফিক সাহেব, থাক, এই নিয়ে বাপ মেয়ে মন খারাপ করে থাকবে না। যাও ইস্যু, ঘরে গিয়ে এখন ঘুম দিয়ে উঠো, সামনে বিয়ে না। আমার মেয়েকে সুন্দর দেখাতে হবে তো। রাফিয়া বেগম, ঘুম না দিলে বুঝি আমাকে সুন্দর লাগবে না আম্মু? দেখছো আব্বু কি বলে? ইস্যু, না, আমার আম্মাজান এমনে অনেক সুন্দর, তবুও আম্মাজান ঘুমাইতে যান। রফিক সাহেব, অন্যদিকে সূর্যের বাবা মামা তাদের বাড়িতে গিয়ে সোফায় বসে রাগে ফুসফুস করছে। তারা ভাবছে এইটুকু মেয়ে, তার এত সাহস কিভাবে হয় তাদের অপমান করার। ঈশার থেকে এইভাবে অপমানিত হয়ে ফিরবে এইটা ভেবে কখনোই ওই বাড়িতে যায় নাই। কথায় আছে, অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজে পড়ে, তাদের ক্ষেত্রে সেটাই হয়েছে। তারা ভেবে গেছিল ঈশার মা বাবাকে অপমান করবে, অথচ অপমানের পাল্টা জবাব দিলে তা মেনে নিতে পারবে না। একরত্তি মেয়ে, আর সে কিনা আমাদের এত বাজেভাবে অপমান করলো। সূর্যের আব্বু সাজিয়া বেগম, আমিও চিন্তা করছি এটাই ঈশা আর আগের ঈশায়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আগে ঈশা আমাদের দেখলে মাথা উঁচু করে কথা বলতো না, আজ কি হলো এইভাবে অপমান করলো? শফিক সাহেব, সূর্য নিচে নেমে বাবা মায়ের কথা শুনে বুঝতে পারলো ওই বাসায় কেউ হয়তো তাদের অপমান করেছে। কিন্তু কাকা কাকি তো ওই ধরনের মানুষ নয় যে বড় ভাইয়ের সাথে বেয়াদবি করবেন। এগুলা তাহলে কে কি বলেছে যার জন্য মা বাবা রেগে আছে? কি হয়েছে তোমাদের, এত রেগে আছো কেন? তোমাদের কি কেউ কিছু বলেছে? সূর্য, সূর্যের কথা শুনে ওর মা একটু ন্যাকা কান্না করা শুরু করলো আর বলল, বাবা, তোর কথা শুনে আমরা শুধু রাফিয়াদের জিজ্ঞেস করছি আমাদের কেন এসব জানায় নাই, আমরা কি পর নাকি? কিন্তু জানোস আমাদের অনেক অপমান করছে ঈশা, আর এই বলছে তাদের বাড়ি থেকে বের না হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। সাজিয়া বেগম, কি ও এসব করছে তোমাদের সাথে? সূর্য, হ্যাঁ, আমি কি মিথ্যা বলছি? আরে ও বলছে খুব ভালো করছে ওরা তোর সাথে ঈশাকে বিয়ে না দিয়ে। বাবা, ঈশা কতটা লোভী হয়ে গেছে দেখ, হেফরাতদের টাকা দেখে এখন অহংকারী হয়ে উঠেছে। সাজিয়া বেগম, সূর্য ওখান থেকে নিজের রুমে চলে আসে। রুমের দরজা আটকে ফ্লোরে বসে পড়ে। আচ্ছা, ছেলেদের কি কাঁদাতে আছে? সে কি ঈশাকে ভালোবেসে ভুল করেছে? সে তো খুব ভালোবাসতো ঈশাকে। ঈশা কেন তার ভালোবাসা বুঝলো না? ঈশার এক ছোটবেলার ছবিটা বুকে জড়িয়ে বসে আছে সূর্য, চোখের কোণ বেয়ে পড়ছে পানি। সেই ছোটবেলা থেকে সে ঈশাকে পছন্দ করত, যবে দেখে বুঝতে শিখেছে ভালো লাগা, ভালোবাসা কি। যখন প্রথমবার শুনেছিল তার বাবা ঈশায়ের সাথে তার বিয়ে ঠিক করে রেখেছে, তখন সূর্যের থেকে বেশি খুশি কেউ ছিল না। খুব ভালোবাসে সে ঈশাকে, কোনোদিন বলা হয়ে উঠল না। হাতের ফ্রেমটা জোরে ছুঁড়ে মারল, সেটা ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল সূর্যের মনের মতো। ঈশা, তুই শুধু টাকায় দেখলি আমার ভালোবাসা, বুঝলি না? আমি যে খুব ভালোবাসি তোকে ঈশা। আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? তুই ইফরাতের টাকার জন্য কিভাবে ওকে বিয়ে করতে রাজি হতে পারলি ঈশা? এতদিন আমি কিছু বলি তোকে ভালোবাসি, কিন্তু এখন থেকে এই সূর্যের খারাপ রূপটাই দেখবি। তোর জীবন আমি নরক না বানিয়ে দিলে আমার নামও সূর্য না। সূর্য, সূর্যকে দেখে খুব অস্বাভাবিক লাগছে। সাইকেলের মতো কখনো কাঁদছে তো কখনো হাসছে।
সূর্যকে ভাবছে বোঝা বড় দায় হয়ে যাচ্ছে, ঈশাকে ভুল বুঝে তার জীবন শেষ করে দিবে। ঈশা তো কোনো দোষ করেনি। অনেকক্ষণ হয়ে যাচ্ছে ঈশার ফোন বাজছে আর ঈশা এমন ঘুম দিচ্ছে যার জন্য ফোনের রিংটোনও শুনতে পাচ্ছে না। এইদিকে ইফরাত কল দিতে দিতে বিরক্ত হয়ে যাচ্ছে, মেয়েটা আসার সময় তার সামনে আসলো না, এখন কল ও তুলছে না, ও কি এই বিয়েতে রাজি নয়? বেচারা ইফরাত টেনশনে যায় আর ওর কি ঈশা তো ঘুম। শেষমেশ আরেকবার কল দিল, এবার ঈশা বিরক্ত হয়ে ফোন কোনোমতে রিসিভ করে কানে ধরলো আর ঘুমু ঘুমু কণ্ঠে বলল, হ্যালো কে ভাই, এত রাতে আপনি একটা মেয়েকে কল দিয়ে তার ঘুমে ডিস্টার্ব করছেন? ঈশা। ইফরার এবার আকাশ থেকে পড়লো, এখন রাত কোথায়, মাত্র না বিকেল হলো? আর ভাই বলছে মহারানী নিশ্চিত সে ঘুমিয়ে আছে আর ফোন না দেখেই তুলছে। আমি আপনার ভাই না ম্যাডাম, মামাতো জামাই লাগি, যদি দয়া করে ঘুম থেকে উঠে সুন্দরভাবে আমার সাথে কথা বলিয়ে আমাকে উদ্ধার করিতেন আমি ধন্য হইতাম। ইফরাত। ইফরাতের কণ্ঠ পেয়ে ঈশায়ের ঘুম হাওয়া হয়ে গেল, লাফ দিয়ে উঠে পড়ল সে। মোবাইলের দিকে তাকিয়ে দেখে ইফরাতের নাম্বার। এবার সে নিজেকে মনে মনে গালি দিচ্ছে ফোন রিসিভ দেখে না করাই। লোকটা তাকে এভাবে লজ্জা দিবে? আসলে হয়েছে কি জানেন, আমি না ঘুমিয়েছিলাম আর দেখি নাই যে কে কল দিছে। ঈশা। তা তো বুঝতেই পেরেছি আমি, তা আমি আসার আগে আমার সাথে কথা বলা হয় নাই কেন, একটু শুনি? ইফরাত। আজ প্রায় 2 দিন হয়ে গেছে ঈশাকে পাওয়া যাচ্ছে না। ঈশায়ের বাবার মধ্যে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি। ঈশায়ের মায়ের অবস্থাও অনেক খারাপ। এর মধ্যে ঈশার মাকে ইফরাতদের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। ঈশায়ের টেনশনে সবার অবস্থাই এখন করুন, কোনো খাওয়া দাওয়া কিছু নাই। ইফরাতকে দেখে বোঝা যায় দায়র মনে কি চলছে। এই 2 দিনের মধ্যে ইফরাত কিছু খায় নাই, হন্যে হয়ে খুঁজছে কিন্তু পায় নাই। কেউ ভেবে পাচ্ছে না ঈশাকে কিডন্যাপ করলো। যদি টাকার জন্য কিডন্যাপ করা হয় তাহলে এখনো কেউ ফোনই করলো না কেউ। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে ইফরাতের, কোথায় তার ইস্যু? ইস্যু কই তুই, আমি যে পাগল হয়ে যাচ্ছি। কোথায় গেলে পাবো তোকে? ইফরাত। লামিয়া নিজের রুমে দরজা আটকে পায়চারি করছে, এদিক থেকে ওদিক হাঁটছে। আবার মাথায় হাত দিয়ে বসে কি যেন ভাবছে। আমি কি কাজটা ঠিক করলাম? আল্লাহ আমাকে মাফ কইরো ইস্যু, এখন কোথায় সূর্যের কথা শোনা আমার মোটেও উচিত হয় না। কল দিয়ে দেখি। লামিয়া। লামিয়া সূর্যকে কলের পর কল দিয়ে যাচ্ছে, সূর্য রিসিভ করছে না। লামিয়া তবুও থামছে না, আবার কল দিল। সূর্য বিরক্ত হয়ে লামিয়ার কল রিসিভ করলো। কি হয়েছে, এত কল কেন দিচ্ছ? তোমাকে না বলছি আমাকে এখন বেশি কল দিবে না? সূর্য। কি বলছো এসব তুমি? সূর্য ইস্যু কই? হ্যাঁ অনেক হয়েছে, মেয়েটাকে তুমি ছেড়ে দাও। আর চলো আমরা অনেক দূরে পালিয়ে যাব, আমাদের কেউ খুঁজে পাবে না। লামিয়া। কি ইস্যু কই মানে? আমার আছে ইস্যু, আসবে কোথা থেকে, পাগল হয়েছ? আর আমি পালাবো কেন তোমার সাথে আজীব? সূর্য। সূর্য কি বলছো, তুমি না আমাকে ভালোবাসো? আমি খুব ভালোবাসি সূর্য, তোমাকে এইভাবে বইলো প্লিজ। লামিয়া। আরে রাখো, আর একবার আমাকে কল দিবি না, আমি শুধু ইস্যুকে ভালোবাসি আর কাউকে না। আর আজ আমি ইস্যুকে বিয়ে করতে পর সূর্য। এইটুকু বলে সূর্য ফোন কেটে দিল। লামিয়া স্তব্ধ হয়ে গেল এগুলো শুনে। নিজের ভালোবাসায় অন্ধ হয়ে সে কিভাবে পারল ইস্যুর ক্ষতি করতে? তার ভাই যে ইস্যুকে খুব ভালোবাসে। ইফরাতের রুমে গিয়ে বলল, ভাইয়া আমার তোমাকে কিছু বলার আছে। লামিয়া। আমার এখন কথা শুনতে ভালো লাগছে না লামিয়া, তুই পড়ে আসিস, পরে শুনবো, এখন আমাকে একা ছেড়ে দে। ইফরাত। ভাইয়া আমি জানি ইস্যু কোথায় আছে, আমার কথা একটি শুন। লামিয়া। কি তুই জানোস তাহলে এতদিন বলস নাই কেন? আজকে 2 দিন ধরে আমাদের অবস্থা তুই দেখিসনি? ইফরাত। ভাইয়া আমাকে ক্ষমা করে দে প্লিজ, আমি ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমাকে সূর্য বলছে ইস্যুকে তার সাথে দেখা করাতে, যাতে সে ইস্যুকে আমার আর তার ব্যাপারে রাজি করাতে পারে। আমিও অন্ধের মতো বিশ্বাস করে নেই যে সত্যিই সে এই কাজ করবে। ওই দিন আমি ইস্যুকে নিয়ে ওর সাথে দেখা করাতে নিয়ে যাই মিথ্যে বলে। ওখানে যাওয়ার পর ইস্যু সূর্যকে দেখে অনেক রেগে যায়, আমি কনভিন্স করি। সূর্য ও অনেক ভালো ভালো কথা বলে ইস্যুকে রাজি করিয়ে নেয় যাতে সে তোমাদের বলে সূর্যর সাথে আমার বিয়ের কথা। সূর্য আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে বলে ইস্যুকে সে বাসায় পৌঁছে দিবে, আমিও ওর কথা মতো বাসায় চলে আসি।
বিশ্বাস করো ভাইয়া, আমি জানলে কখনোই এমন করতাম না। এখন সূর্য আমাকে বলছে সে আমাকে ভালোবাসে না, সে ইস্যুকে ভালোবাসে আর আজকে বিয়ে করবে। লামিয়া। লামিয়ার কথা শুনে ইফরাত অবাক হয়ে যায়, এত কিছু হলো সে জানল না। রাগ হচ্ছে বোনের উপর, তার কি করবে সে এখন? আমাদের ইস্যু আগেই সাবধান করে দিয়েছিল লামিয়া, তারপরেও এই ভুল কিভাবে করলি তুই? ইফরাত। আমার ভুল হয়ে গেছে ভাইয়া, তুমি ইস্যুকে বাঁচাও। লামিয়া। যেই নাম্বার থেকে কল আসছে ওইটাতে থানায় দিলে তারা ট্র্যাক করে নিবে কুইক। এক পুরানো বাসায় বেঁধে রাখা হয়েছে ইস্যুকে। ইস্যুর অবস্থা খুব খারাপ। দেখেই বোঝা যাচ্ছে ইস্যুকে খুব মেরেছে। গাল কেটে রক্ত শুকিয়ে গেছে। গালে থাপ্পড়ের দাগ স্পষ্ট ফুটে আছে। চুলগুলো এলোমেলো, চেয়ারের সাথে লেপ্টে আছে মেয়েটা। তখন ওইখানে সূর্য আসলো, এসে পাগলের মতো বিহেভ শুরু করলো। সরি ইস্যুবা, কি আমি তোকে অনেক কষ্ট দিয়েছি? কি করবো বল, তুই তো আমার কথা শুনতেই চাস না। আমি তোকে খুব ভালোবাসি বাকি। তুই কেন আমার সাথে এমন করলি? সূর্য। তোমার কোথাও ভুল হচ্ছে ভাইয়া, আমি কিছু করি নাই তোমার সাথে। আমাকে ছেড়ে দেও প্লিজ, আমার খুব কষ্ট হচ্ছে। ঈশা। অনেক কষ্ট হচ্ছে? আচ্ছা আমি ছেড়ে দিব, আগে বল আমাকে বিয়ে করবি এক্ষুনি তাহলে? সূর্য। ভাইয়া আমি তোমাকে ভালোবাসি না, কিভাবে বিয়ে করবো বলো? আমি ইফরাতকে ভালোবাসি। ঈশা। ইফরাতের নাম শুনতেও রেগে গেল সূর্য। ইফরাত, ইফরাত ছাড়া আর কোনো নাম নাই? হ্যাঁ। ঈশাকে আবারও থাপ্পড় দিল। থাপ্পড়টা অনেক জোরে দেওয়ার কারণে ঈশা ওখানেই জ্ঞান হারালো। 2 দিন ধরে ঈশাকে খাবার দেওয়া হয় নাই। তার উপর এত অত্যাচার মেয়েটা সহ্যই বা করবে কিভাবে? তুই কেন আমার ভালোবাসা বুঝোস না পাখি, আমি কতটা ভালোবাসি তোকে। ইফরাতের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নাই? ঈশার হাতের উপর হাত রেখে বলে যাচ্ছে, আমি তোকে মারতে চাই না, কিন্তু ইস্যু তুই আমাকে এত রাগিয়ে দিস কেন পাখি? একবার রাজি হয়ে গেলে তো আমি তোকে আর মারবো না, খুব ভালোবাসবো। তোকে মারলে তো আমার বেশি কষ্ট হচ্ছে পাখি। সূর্য। পানির বোতল নিয়ে ঈশার মুখে পানির ছিটা মারল জ্ঞান ফিরানোর জন্য। ঈশা চোখ পিট পিট করে খুলল। তাকাতেই সূর্যকে দেখে অনেক ভয় পেয়ে গেল। ভয় পাবেই বা না কেন, কাল থেকে মেয়েটার সাথে যে এই ব্যবহারই না করলো। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, ইস্যু আমাকে বিয়ে করবি কিনা? সূর্য। না, আমি তোমাকে ভালোবাসি না, তাহলে বিয়ে করার প্রশ্নই উঠে না। আমি মরে গেলেও করবো না বিয়ে তোমাকে। ঈশা। হ্যালো স্যার, নাম্বার কি ট্র্যাক করতে পেরেছেন আপনারা? ইফরাত। হ্যাঁ মিস্টার ইফরাত, আমরা লোকেশন পেয়েছি, আপনাকে সেন্ড করেছি। আমরা রওনা দিচ্ছি, আপনিও আসুন। ওসি। হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আমিও আসছি। ইফরাত। ইফরাত সবাইকে সব জানালে সবাই অবাক হয়ে যায়। লামিয়ার মা তো লামিয়াকে থাপ্পড় দিচ্ছে এগুলো শুনে। অন্যদিকে। তাহলে তুই আমাকে বিয়ে করবি না? ওকে ফাইন ইস্যু, তুই যদি এই সূর্যের না হোস তাহলে আর কারো হতে পারবি না, আমি হতে দিব না। পকেট থেকে ব্লেড ট বের করলো সে, আর ইস্যুর সামনে হাঁটু গেড়ে বসলো। কি কি করতে চাইছো তুমি ভাইয়া, প্লিজ এমনটা কইরো না। আমাকে ছেড়ে দেও। ঈশা। তোকে তো মুক্তি দিব আমি এই জগৎ থেকে চিরতরে। ওপারে ভালো থাকিস আর আমার জন্য অপেক্ষা করিস জান। সূর্য। হাতের ব্লেড দিয়ে ঈশার ডান হাতের রগের উপর জোরে টান মারল। ব্যথায় ঈশা চিৎকার দিয়ে উঠল। হাত থেকে অনর্গল রক্ত ঝরা শুরু করলো। সূর্য চিৎকার করে কান্না করা শুরু করলো আর বলতে লাগলো, আমাকে কেন ভালোবাসি না তুই? আজকে আমার কথা শুনলে আমাদের গল্পটা ভিন্ন হতে পারত। কোথায় আপনি ইফরাত? দেখেন আপনার ইস্যুর খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে বাঁচিয়ে নেন। ইস্যু। খুব কষ্টে আবছা আবছে এই কথাগুলো আওড়াচ্ছে ইস্যু। ইস্যুর মনে হচ্ছে সে আর বাঁচবে না, তার সময় শেষ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছে সে। আমাকে বিয়ে করতে কেন অস্বীকার জানালি তুই ইস্যু? ইফরাতের টাকা দেখে? আজ বিয়ে তুই না ভাঙলে তোর সাথে আমার তাহলে এত কিছু হতো না। আমিও রাগ করে বাবার কথায় লামিয়াকে দেখতে যেতাম না। শুধু তুই না বলায়। সূর্য। আমার দোষ নাই ভাইয়া, তুমি সত্যি না জেনে এই কাজ করলা। আমার কথা বলতে কষ্ট হচ্ছে না হয় আমি বলতাম তোমাকে সব। যাই হোক, এইসবের জন্য অনেক পস্তাইবা তুমি ভাইয়া। ইস্যু। ইস্যু জ্ঞান হারিয়ে ফেলছে, ইস্যুর কথায় সূর্য অবাক।
কোন সত্য সে জানে না, কিসের সত্যি কথা না জানার কথা বলল। ইস্যুর কাছে গিয়ে ইস্যুকে ওঠানোর চেষ্টা করছে। এই ইস্যু, তাকা, কিসের কথা বলস তুই? পুরো কথা বল, তাকা বলছি তুই। কিরে তাকাচ্ছিস তোরা কেন? ইস্যু, শুনতে পারছিস বাকি? হায় আল্লাহ, আমি এইসব কি করলাম? সূর্য। এতক্ষণে ইফরাত ও পুলিশ সবাই চলে এসেছে এখানে। ইফরাত ইস্যুর অবস্থা দেখে দরজার সামনেই দাঁড়িয়ে আছে, সে স্তব্ধ হয়ে গেছে। সূর্যও চুপচাপ বসে আছে, তার মুখেও কোনো কথা নাই। পুলিশরা দ্রুত এগিয়ে গেল, ইস্যুর নাকের সামনে আঙ্গুল দিয়ে চেক করলো এখনো নিঃশ্বাস নিচ্ছে। মিস্টার ইফরার, ওনাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে, না হলে ওনাকে বাঁচানো যাবে না। ইন্সপেক্টর। ইফরাতের ধ্যান ফিরে আসতেই সে ইস্যুকে কোলে তুলে নেয় আর বেরিয়ে যায় ওখান থেকে। পুলিশ সূর্যকে ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু সূর্য কিচ্ছু বলছে না। ইস্যুকে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা প্রথমে চিকিৎসা করতে চান নাই। ডাক্তাররা ভেবেছেন সুইসাইড কেসটাই পুলিশকে ইনফর্ম করা লাগবে। ইফরার ও সি সাহেবকে কল লাগিয়ে ডাক্তারের সাথে কথা বলিয়ে দেন। ডাক্তাররা ততক্ষণে ইস্যুর চিকিৎসা শুরু করেন। অনেকটা রক্ত বেরিয়ে যাওয়া ইস্যুকে রক্ত দেওয়া লাগবে। এতক্ষণে বাড়ির সবাই চলে আসছে সেখানে। ইস্যুর মা কিছু বলছে না, কি বা বলবে, সব যে তার ভাবনার বাহিরে হচ্ছে। ইফরাত সাহেব, আমাদের এক্ষুনি এবি পজিটিভ এর এক ব্যাগ রক্ত লাগবে। রোগীর শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে। ডাক্তার, আমার রক্তের গ্রুপ এবি পজিটিভ। ডাক্তার, আমি রক্ত দিব। লামিয়া। ইস্যুকে লামিয়া রক্ত দেয়। সেই সকালে এনে ভর্তি করা হয়েছে আর এখন বিকাল। ইস্যুকে ক্যাবিনে অনেক আগেই শিফট করা হয়েছে, এখানেও জ্ঞান ফিরে নাই। ইস্যুর পাশে ইস্যুর হাত ধরে বসে রয়েছে ইফরাত। ছেলেটা অনেক ভয় পেয়ে গিয়েছিল, যে ভাবছে সে তার ইস্যুকে হারিয়ে ফেলছে। ইস্যুর জ্ঞান ফিরছে, সে তার আখি পল্লব ধীরে ধীরে মেলে দেখল ইফরাত তার হাত ধরে বসে আছে, তার চোখ থেকে পানি পড়ছে। আমি জানতাম না তো ইফরাত যে এইভাবে মেয়ের মতো কান্না করতে পারে। ইস্যু। ইস্যুর আওয়াজ পেয়ে মাথা তুলে তাকায় সে। ইস্যুর জ্ঞান ফিরায় খুশি হয়ে যায় ইফরাত। ইস্যুর কপালে চুমু এঁকে দেয় সে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি হারিয়ে ফেলেছি তোমাকে। ইফরাত। দূর, আমি জানতাম আমাকে বাঁচাতে তুমি আসবে, কিন্তু এত দেরি করবে জানতাম না। ইস্যু। আচ্ছা, রাগ করে না, সরি, আমি ভাবি নাই এমন কিছু করবে সূর্য। ইফরাত। ও হ্যাঁ সূর্য ভাইয়া, কই আপনি, প্লিজ আমাকে বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। আমার আর ভালো লাগছে না। ইস্যু। সূর্য থানায় আছে এখন। দাঁড়া, ডক্টর আসুক, চেক আপ করুন, দেন কি বলে দেখি। নার্স ডাক্তারকে ডেকে নিয়ে আসুন আর বাহিরে সবাইকে আসতে বলুন। ইফরাতের কথায় নার্স চলে যায়। তখন ঈশার মা, লামিয়া, মামি সবাই কেবিনে চলে আসেন। ঈশার এসে ঈশাকে ধরে কান্নাকাটি শুরু করে দেয়। আরে আম্মা, এভাবে কান্না করছেন কেন? আমার কিছু হয় নাই তো। দূর, বলদের মতো কান্না করে, আম্মারে পচা লাগে দেখতে। ইস্যু। মেয়ে যে এই অবস্থায় ও এই কথা বলবে, তবুও কান্না থামিয়ে ফেললেন। তোর দুষ্টুমি কি কমবে না? সিরিয়াস টাইমেও দুষ্টামি। রাফিয়া বেগম। থাক না রাফিয়া, এত বড় একটা বিপদ থেকে বেঁচে গেলে মেয়েটা একটু দুষ্টুমি না করলে কি হয়? মামি, আম্মু এবং ফুপি, তোমরা বাসায় যাও, আমি ইস্যুকে নিয়ে পড়ে আসবো। আঙ্কেল বাসায় একা আছেন। লামিয়া, তুই থাকা, তোমরা যাও। আমি ডাক্তার থেকে ইস্যুর খাবারের রুটিন জেনে তোমাকে মেসেজ করে দিব আম্মু। ইফরাত। আচ্ছা তাহলে গেলাম, ওর খেয়াল রাখিস আর জানাইস। মামি। ঈশার মামি আর মা চলে গেলেন। ডাক্তার এসেও দেখে গেছেন। মেডিসিন আর খাবারের রুটিন দিয়ে ডিসচার্জও দিয়ে দিয়েছে ইস্যুকে। বাড়ি ফেরার জন্য ইস্যুকে নিয়ে গাড়িতে বসলো লামিয়া, আর ইফরাত সামনে বসে ড্রাইভিং করছে। আমাকে মাফ করে দে না বনু, আমি বুঝতে পারি না যে এত কিছু হবে। লামিয়া। এতে তোমার দোষ নাই আপু। হ্যাঁ সূর্য ভাইয়া যেমন আমাকে ভালোবাসছে, তেমন তুমিও ভাইয়াকে ভালোবাসছো। ভালোবাসা ভুল না, তবে অন্ধের মতো বিশ্বাস করা বোকামি। ইস্যু। আজকে বাড়ি এসেছে ইস্যু, 3 দিন হয়ে গেল। সময় কিভাবে কিভাবে যেন শেষ হয়ে যায়, বোঝাই যায় না। আর এই 3 দিনে ইফরাতের প্রতি ইস্যুর ভালোবাসা দ্বিগুণ বেড়েছে। ইস্যুর সব খেয়াল ইফরাত রাখছেন। বাসায় আসার দ্বিতীয় দিন সূর্যকে নিয়ে এসেছিল ঈশার কাকা কাকি।
সূর্যকে সব বলা হয়েছে যে সূর্যকে তার বাবা মা ভুল বুঝিয়েছে। ওই দিন সূর্যকে অনেক বুঝিয়েছে ঈশা, ভালোবাসা ভুল না, তবে কিছু করার আগে সব জেনে নিতে হয়। সূর্য মাফ চায় ঈশা আর লামিয়ার কাছে। সূর্য এর মানসিক সমস্যা বলে ধারণা করেছেন সবাই, এই জন্য মেন্টাল অ্যাসাইলামে সূর্যকে কিছুদিন রাখার পরামর্শ দিলেন সবাই। সূর্যও মেনে নিল, কারণ সে স্বাভাবিক হলে কখনো ঈশাকে এভাবে মারার কথা ভাবতে পারত না। সূর্য এর মা বাবা নিজেদের করা কাজে অনুতপ্ত হন আর সবার কাছে ক্ষমা চেয়ে চলে যান। দুনিয়াটা বড্ড আজব, প্রথমে কেউ কিছু বুঝতেই চায় না, আর যখন তারা বুঝে তখন অনেক দেরি হয়ে যায়। সূর্য যদি তার মা বাবাকে এতটা বিশ্বাস না করে সবকিছু সত্যতা যাচাই করত, তাহলে আজকে তাদের গল্পও ভিন্ন থাকতো। কারো প্রতি কারো অনুভূতি কম নেই। যেমন ইস্যুর অনুভূতি ইফরাত, আর সূর্যের অনুভূতি লামিয়া ছিল, সেভাবেই লামিয়ার অনুভূতি ও সূর্য ছিল। পৃথিবীতে সবার ভালোবাসা পূর্ণতা পায় না, হয়তো এটাই নিয়ম। এত কিছু ভাবতে চায় না, আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ রাত ইস্যুর কাছে। আজকে সেই কাঙ্ক্ষিত রাত, আজ সন্ধ্যায় ইস্যু আর ইফরাতের বিয়ে সম্পূর্ণ হয়েছে। আজ তাদের বাসর রাত। ইস্যু তার প্রিয়তম ভালোবাসার জন্য অপেক্ষা করে যাচ্ছে। রাত 12:30 সব ঝামেলা শেষ করে রুমে আসতে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে ইফরাতের। ইস্যু যে তার জন্য অপেক্ষা করছে। রুমে ঢুকতেই ইস্যু ইফরাতকে সালাম করল। এই যে বর সাহেব, সালাম করলাম, আমার সালামি কোথায়? ইস্যু: কি মেয়েরে বাবা, বাসর রাতে সালাম করে সালামি চাচ্ছে? ইফরাত: এত কিছু জানি না, সালাম করেছি, সালামি দেন। ইস্যু: ইফরাত এবার তার রুমের আলমারি থেকে কতগুলো গিফট বক্স বের করে ইস্যুকে ধরিয়ে দিয়ে বলল তার সালামি। ইস্যু অবাক এত গিফট দেখে। ইস্যু: যাও তো, ফ্রেশ হয়ে আসো, এত ভারী মেকআপ নিয়ে বসে থাকতে হবে না তোমার। ইফরাত: সত্যি বলতে ইস্যুর অনেক অস্বস্তি হচ্ছিল এগুলো নিয়ে বসে থাকতে। ইফরাতের কথায় সে আলমারি থেকে একটা কালো রঙের শাড়ি নিয়ে ফ্রেশ হতে চলে গেল। ইফরাত ও রুমের মধ্যে চেঞ্জ করে নিল। ইস্যু বেরোতেই ইফরাত হাঁ করে ইস্যুর দিকে তাকিয়ে আছে। কালো রঙের শাড়িতে সত্যি ইস্যুকে খুব সুন্দর মানিয়েছে। ইফরাত ইস্যুর এক হাত ধরে নিজের রুমে বারান্দায় চলে গেল, যাকে ছোট ছাদও বলা যায়। ফ্লোরে বসে গেল ইফরাত, ইস্যুকে ইশারায় তার পাশে বসতে বলল। ইস্যুও ইফরাতের পাশে বসল। ইফরাত আকাশের দিকে তাকিয়ে বলল, জানো ইস্যু, আমি তোমাকে কতটা ভালোবাসি তা কখনো বুঝাতে পারবো না। আর 10টা মানুষের মতো নিজের অনুভূতি আমি বুঝাতে ব্যর্থ। তোমাকে ভালোবাসার পর প্রতিটা সময় তোমাকে হারানোর ভয় ভয় পার হয়েছে। সেদিন তোমাকে ওই অবস্থায় দেখে কিছু সময়ের জন্য আমি স্তব্ধ হয়ে যাই যে আমি কি করব। আমার অনুভূতি তুমি, আমার ভালোবাসা তুমি ইস্যু। তোমাকে ছাড়া আমি বাচ্চার কথা কল্পনাও করতে পারি না। আমিও তোমাকে খুব ভালোবাসি। আমি কখনো বলি নাই, কিন্তু হ্যাঁ, অনেক আগে থেকে ভালোবাসি। আমি ভেবেছিলাম ভালোবাসলেই সব ভালোবাসা পূর্ণতা পায়, আমারটাও পাবে না। কিন্তু আল্লাহ উপহার হিসেবে তোমাকে দিবে আমি ভাবতেও পারি নাই। আমার অনুভূতি তুমি, সবটা জুড়ে শুধুই তুমি। সবার ভালোবাসা পূর্ণতা পাক। সবাই নিজেদের ভালোবাসার মানুষের সাথে যেন ভালো থাকে। তাদের নতুন জীবনের জন্য শুভকামনা। সমাপ্ত।